মায়েরা তার সন্তানকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। সন্তানের সুখের জন্য এবং সন্তানকে ভালো রাখতে তার সব ধরনের ভয়ঙ্কর কাজ করতে পারে। কিন্তু আজকের এই সিনেমা এমন চারজন মহিলার যারা সন্তানকে ভালো রাখার নেশায় পৃথিবীর সবকিছুকে হার মানিয়েছে। তবু কি তাদের জীবনটা সুখের হয়? তারা কি সন্তানের জন্য সত্যি কিছু করতে পারে, নাকি তাদের জীবন বড়ই অভিশপ্ত হয়ে ওঠে? এমনই কিছু মারাত্মক প্রশ্ন এবং টান টান উত্তেজনার অবসান ঘটবে আজকের এই মুভিতে। মুভিটির নাম কালীপটকা। পুরো গল্পের রহস্য আপনাকে ভীষণভাবে চমকে দেবে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল গল্পে। গল্পের শুরুতে আমরা চারজন মহিলাকে দেখতে পাই। এই চারজনকে একসঙ্গে বেঁধে রেখে কি একজন তাদের শরীরে পেট্রোল ঢেলে দিচ্ছে। কিছুক্ষণ পরই তাদের শরীরে আগুন লাগিয়ে দেওয়া হবে। তাদেরকে আজ তাদের পাপের সাজা দেওয়া হবে। হয়তো তাদের জীবনের গল্প এখানেই শেষ হয়ে যাবে। আজ তাদের কেন এই অবস্থা? তারা তো ছিল একসময়ের কালী পটকা। কিভাবে কেন তাদের জীবনটা এমন হলো, সেসব জানতে গল্পটা চলে যায় অতীতে। দেখানো হয় 6 মাস আগের গল্প। প্রথমে আমরা দেখতে পাই স্টিমার ব্যাপারে। এই স্টিমা হচ্ছে কালী পটকা গ্যাংয়ের প্রথম পটকা। স্টিমা একজন কসাইয়ের মেয়ে। বাবার কাছ থেকে সে মাংস কাটা শিখেছে। তার স্বপ্ন ছিল সে নিজেই একটা মাংসের দোকান চালাবে। কিন্তু বাবার মৃত্যুর পর সে ব্যবসাটা বন্ধ হয়ে যায়। বর্তমানে সে একটা চামড়ার কারখানায় কাজ করে। তবে তার একটি বিশেষ গুণ আছে, সেটা হলো মানুষের দুর্বল জায়গায় আঘাত করা। কারখানার সুপারভাইজার যখন শ্রমিকদের বেতন নিয়ে টালবাহানা করছিল, তখন স্টিমা একাই তাকে মারধর করে উচিত শিক্ষা দেয় এবং পরিষ্কার জানিয়ে দেয় তাদের পেটে লাথি মারলে সেও পাল্টা হাত চালাতে দ্বিধা করবে না। তবে এই স্টিমার ব্যক্তিগত জীবনটা খুব একটা সুখের না। তার অলস স্বামী কোনো কাজকর্ম করে না এবং তার একমাত্র ছেলে বল্টু টাকার অভাবে ভালো কলেজে ভর্তি হতে পারে না। তাই সে মায়ের ওপর অনেক ক্ষুব্ধ। এমনকি সে স্টিমার হাতে রান্না পর্যন্ত খেতে চায় না। স্টিমার প্রতিবেশী হলো মিনতি। সেই দলের দ্বিতীয় সদস্য। মিনতির জীবনে একটাই স্বপ্ন, তার মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল করা। এছাড়া তার অন্যতম কাজ রান্না করা আর সুযোগ পেলেই কান্নাকাটি করা। মিনতি মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে, যেখানে তাকে সারাদিন গালিগালাজ শুনতে হয়। ঘরে ফিরেও তার নিস্তার নেই। তার স্বামী তাকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। মিনতির সংসারের অভাব এতটাই বেশি যে মেয়ের জন্য এক টুকরো মাংস কেনার সামর্থ্যও তার নেই। একদিন মেয়ে বিরিয়ানি খাওয়ার আবদার করলে সে তার মেয়েকে জানায় সে মাস শেষে বেতন পেলেই মেয়ের জন্য বিরিয়ানি নিয়ে আসবে। যা শুনে তার স্বামী মিনতির চুলের মুঠি ধরে মারধর করে এবং বলে, তোর স্বামী সারাদিন ভাত খায়নি আর তুই বিরিয়ানি খাওয়ার পরিকল্পনা করছিস। মিনতি তখন কাঁদতে কাঁদতে দ্রুত এক প্লেট ভাত নিয়ে আসে। কিন্তু মিনতির হাজব্যান্ড তার কান্নার অপরাধে তাকে আরো মারে। শত অন্যায় সহ্য করেও মিনতি কেবল চোখের জলেই তার সব কষ্ট ভাসিয়ে দেয়। এরপর এই দলের তৃতীয় সদস্যকে দেখতে পাই, যার নাম রিঙ্কু। রিঙ্কুর জগৎটা বাকিদের চেয়ে একদমই আলাদা। তার একমাত্র স্বপ্ন হলো সোশ্যাল মিডিয়ায় 10 মিলিয়ন ফলোয়ার পাওয়া। দিনরাত ভিডিও বানানো আর লাইভ করা নিয়ে ব্যস্ত রিঙ্কুর আয়ের কোনো নির্দিষ্ট উৎস নেই। ফলে সে অনেকের কাছেই ধার দেনার শিকার। পাওনাদারদের মধ্যে মনা তাকে প্রায়ই টাকার জন্য চাপ দেয়। তবে এবার যখন মনা টাকার জন্য হুমকি দেয়, তখন সে 7 দিনের সময় চেয়ে নেয়। মনা তখন বলে টাকা সময় মতো দিয়ে দিতে, নইলে তাকে অনেককেই দিতে হবে, সামনে থেকে আবার পেছন থেকে। এইভাবে সে রিঙ্কুকে অনেক বাজে কথা বলে। এরপরে আমরা দেখতে পারি রানীকে, যার জীবন 2 সত্তায় বিভক্ত। দিনের বেলা সে রানী হয়ে অটোরিকশা চালায়, আর রাত হলে কাজল নাম নিয়ে দেহ ব্যবসায় জড়িয়ে পড়ে। রানীর স্বপ্ন অনেক বিত্তশালী হওয়া এবং তার প্রিয় শখ বাংলা মদ পান করা। সে অত্যন্ত সাহসী এবং মারামারিতেও বেশ পটু। তার পরিবারে রয়েছে তার শাশুড়ি এবং একমাত্র ছেলে। রানী নিজে অন্ধকার পথে কাজ করলেও তার ছেলেকে সে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়ে একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে চায়। এই চারজন নারী, যাদের জীবনের গল্প আলাদা, তবু এই চার নারীর জীবনেই রয়েছে লড়াই আর অভাব থেকে বাঁচার অদম্য চেষ্টা। তারা প্রতি সপ্তাহের রবিবারে সকলেই দেখা করে এবং একসঙ্গে বসে নিজেদের সুখ দুঃখের গল্প শেয়ার করে। তারা নিজেদের ভেতরের কষ্টের কথাগুলো শেয়ার করে মনের ভেতরের ফাঁপাটা দূর করতে চায়। তবে এদের মধ্যে মিনতি সারাক্ষণ কান্নাকাটি করে। সে শুধু কাঁদতে কাঁদতে বলে, যাকে ভালোবেসে আমি এক কাপড়ে বাড়ি থেকে পালিয়ে এসেছি, সে মানুষটির জন্যই আজ আমার জীবনটার এই অবস্থা।
সে কিভাবে এতটা খারাপ হয়ে গেল? এসব বলে কাঁদতে থাকে মিনতি। তখন স্টিমা অনেক রাগ করে আর বলে, যে মানুষটা তোর জীবনটা শেষ করে দিল, তুই এখনো তার পক্ষ নিয়ে কথা বলছিস? এরপর সে মিনতিকে একদম কড়াভাবে বুঝিয়ে বলে দেয়, মার খেয়ে কাঁদার চেয়ে পাল্টা আঘাত করা অনেক ভালো। স্টিমার পরামর্শ ছিল, সামনে যা পাবি, দাবটি বা ছুরি, তা দিয়েই জবাব দিবি। যাই হোক, সোমবার থেকে তাদের জীবন আগের মতোই চলতে থাকে। স্টিমা তার সংসারে শত অভাবের মাঝেও কষ্ট করে দিন পার করতে থাকে। আর মিনতিকে তার স্বামী মদের টাকার জন্য অকারণে মারধর করে। আর রিঙ্কু ব্যস্ত থাকে সাজসজ্জা আর সোশ্যাল মিডিয়া নিয়ে। তবে প্রতিনিয়ত মনে থেকে টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। আর দিকে রানী ছেলে আর শাশুড়ির পেট চালানোর জন্য সারাদিন অটো চালায় আর রাত হলেই নেমে পড়ে অপকর্মে। এভাবেই দেখতে দেখতে চলে আসে শনিবার। আমরা তখন দেখতে পাই মিনতির স্বামী দুলালকে। এই দুলাল ছিল আপাতমস্তক এক জঘন্য লোক। কাজ না করলেও সে সারাদিন মদ আর জুয়ার নেশায় মগ্ন থাকে। সেই বারে এসে নিয়মিত জুয়া খেলে। তবে সে ঠিকমতো টাকা পরিশোধ করতে না পারায় অনেক টাকার দেনায় পড়ে গেছে। এই জন্য বারের কর্মচারী তাকে খেলা বন্ধ করে চলে যেতে বলে। কিন্তু দুলাল খেলা তো বন্ধ করতে চাই না, বরং সে কর্মচারীকে মারতে থাকে। এরপরই আমরা এই বারের মালিক রানাকে দেখতে পাই। এই রানা কেবল বাড়িরই মালিক নয়, সে ছিল অতীব ভয়ঙ্কর লোক। তার নিষ্ঠুরতা এতটাই ভয়ঙ্কর যে স্কুলের টিচার তার ছেলেকে শাসন করায়, সে সেই টিচারকে নিজের ছোট্ট ছেলের সামনেই কান ধরিয়ে উঠবোস করায়। এরপর রানা তার ছেলেকে কিভাবে বন্দুক চালাতে হয় সেটাও শেখায়। সে তার ছেলেকে ছোটবেলা থেকেই শেখাতে চায় কিভাবে মানুষকে ভয়ের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে হয়, কিভাবে নিজেকে সকলের সামনে নেতা হিসাবে ফুটিয়ে তুলতে হয়। যাই হোক, এরপর রানাকে আরেক কর্মচারী এসে জানায় দুলাল মাতলামি করছে। তাই রানা তার লোকজন নিয়ে দুলালের কাছে যায়। দুলাল তখন মাতাল অবস্থায় রানাকেও গালিগালাজ করে। রানা তাতে প্রচণ্ড রেগে যায় এবং সে পিস্তল উঠিয়ে দুলালকে মেরে ফেলার হুমকি দেয়। এরপর সে তাকে জুয়ায় হেরে যাওয়া সমস্ত টাকা আজকের মধ্যেই ফেরত দিতে বলে। আর টাকা দিতে ব্যর্থ হলে সে যেন তার স্ত্রী মিনতিকে রানার কাছে পাঠিয়ে দেয়, যাতে সে মিনতির সাথে সময় কাটিয়ে ঋণের টাকা উসুল করতে পারে। বাড়ি ফিরে দুলাল পাগলের মতো টাকা খুঁজতে থাকে। মিনতি অনেক কষ্টে মেয়ের পড়াশোনার জন্য কিছু টাকা জমিয়েছিল। দুলাল সে টাকাগুলো কেড়ে নেয়, কিন্তু সামান্য টাকায় ঋণের বোঝা মিটবে না বলে সে মিনতিকে টেনে হিঁচড়ে রানার কাছে নিয়ে যেতে চায়। স্বামীর এই নোংরা মানসিকতা দেখে মিনতি আর নিজেকে সামলাতে পারে না। হাতের কাছে থাকা বটি দিয়ে সে দুলালের মাথায় সজোরে আঘাত করে। আর এই ঘটনাস্থলেই দুলালের মৃত্যু হয়। ভয়ে দিশেহারা মিনতি এখন কি করবে আর কোনো কিছু বুঝতে পারে না। সে তো এমনটা করতে চায়নি, রাগবশত হঠাৎ করেই এমনটা হয়ে গেছে। তাই সে এখন কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। তাই সে তখন স্টিমাকে ডেকে সব ঘটনা খুলে বলে। এরপর মিনতি ভয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চাইলেও স্টিমা তাকে বাস্তবতা বোঝায়। সে বলে এই খুনের অপরাধে তাকে সারা জীবন জেলে বসতে হবে, আর তখন তার মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আর তাই মিনতি প্রস্তাব দেয় যে দুলালের ফ্যাক্টরির ইন্স্যুরেন্সের অর্ধেক টাকা সে স্টিমাকে দিয়ে দিবে, যার বদৌলতে তাকে এই লাশটি সরিয়ে ফেলতে হবে। এদিকে স্টিমার নিজেরও টাকার খুব প্রয়োজন, কারণ তার স্বপ্ন তার ছেলেকে পছন্দের কলেজে ভর্তি করাবে। তাই সে এতগুলো টাকার অফার পেয়ে রাজি হয়ে যায় এবং সে দুলালের লাশ গায়েব করার দায়িত্ব নিয়ে নেয়। তবে এখন স্টিমা চিন্তায় পড়ে যায় সেই লাশটি কিভাবে সরাবে। তাই এখান থেকে লাশ সরানোর জন্য সে অটোরিকশা চালক রানীকে ডেকে আনে। তবে রানী প্রথমেই পাপের কাজে জড়াতে না চাইলেও স্টিমা তাকে তার খারাপ জীবনের কথা মনে করিয়ে দেয়। সে বলে যদি তার ওই খারাপ জীবন, অর্থাৎ রাতের বেলা কাজল হয়ে শরীর বিক্রি করাটা তার ছেলে কিংবা পাড়ার লোক জেনে যায়, তাহলে সে সমাজে কি করে মুখ দেখাবে। তাই সে যদি ওই জীবন থেকে মুক্তি চায়, তাহলে সে যেন তাদের সাথে কাজ করে। তাহলে সে দুলালের ইন্স্যুরেন্সের টাকার ভাগ পাবে। যা শুনে রানী রাজি হয়। এরপর সে দুলালের মৃতদেহ রিকশায় করে স্টিমার বাড়িতে নিয়ে আসে। এরপর স্টিমা মিনতিকে পাঠিয়ে দেয় তার নিজের ঘর থেকে রক্তের সব দাগ মুছে ফেলার জন্য। গভীর রাতে স্টিমার স্বামী কিংবা ছেলে কেউ বাড়িতে না থাকায় তারা দুজনে মিলে পরিকল্পনা করতে শুরু করে যে কিভাবে এই লাশটির চিহ্ন চিরতরে মুছে ফেলা যায়। এরপর স্টিমা কিছুক্ষণ ভেবে রানীকে একটা হাড়হিম প্রস্তাব দেয়। সে বলে দুলালের মরদেহ টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে পলিথিনে ভরে শহরের বিভিন্ন প্রান্তে ফেলে আসতে হবে, যাতে পুলিশ কোনোভাবেই দেহ শনাক্ত করতে না পারে। এই ভয়াবহ পরিকল্পনার কথা শুনে রানী আতঙ্কে কেঁদে ওঠে। সে জানায় স্টিমার মতো মাংস কাটার সাহস বা অভিজ্ঞতা কোনোটাই তার নেই। সে পতিতা হতে পারে, তবে সে খুনি নয়।
তখন স্টিমা তাকে অন্তত দুলালের গায়ের কাপড়টা খুলে ফেলতে বলে। রানী যখন দুলালের পোশাক সরাচ্ছিল, ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। মৃত ভেবে রাখা দুলাল হঠাৎ করেই চোখ মেলে তাকায়। আসলে সে মারা যায়নি, শুধু জ্ঞান হারিয়েছিল। কিন্তু দুলালের বেঁচে থাকা মানেই তো স্টিমার রানীর জন্য নিশ্চিত বিপদ। তাই কোনো দয়া না দেখিয়ে স্টিমা তার দাঁড়ালো বটি দিয়ে দুলালের বুকে সজোরে কোপ বসিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। কাজটি করে স্টিমা পৈশাসিক হাসি দিয়ে বলে, তার কসাই বাবা বেঁচে থাকলে আজ খুব খুশি হতেন যে তার মেয়ে এখন মানুষের মাংস কাটতে শিখেছে। তবে ঠিকই চরম মুহূর্তেই স্টিমাদের বাড়িতে হাজির হয় রিঙ্কু। পাওনাদার মনার হাত থেকে বাঁচতে তার জরুরি 10,000 টাকা দরকার, নতুবা মনা তাকে উলঙ্গ অবস্থায় ভিডিও বানিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। তবে ঘরে ঢুকে রিঙ্কু মেঝেতে রক্তের দাগ দেখে সন্দেহ করে। স্টিমা তখন ইঁদুরের রক্ত বলে চালিয়ে দিতে চাইলেও রিঙ্কু তা বিশ্বাস করে না। এমনকি ঘরের ভেতরে দুলালের ফোন বেজে উঠলে রিঙ্কু বুঝে ফেলে এখানে কোনো না কোনো ঘটনা চলছে। তাই সে সুযোগ বুঝে মুখ বন্ধ রাখার বিনিময়ে 20,000 টাকার দাবি করে। স্টিমা তাকে টাকা দিলেও রিঙ্কু ঘর থেকে বেরোনোর আগে পরামর্শ দেয় যেন তারা ফোনটি দ্রুত সরিয়ে ফেলে, নয়তো পুলিশ লোকেশন ট্র্যাক করে তাদেরকে ধরে ফেলবে। সে জোর করে রিঙ্কুকে ভেতরে নিয়ে মৃতদেহ দেখায় এবং ভয় দেখিয়ে বলে যে সেও এখন এই খুনের সাথে জড়িয়ে গেছে, তাই তাকেও তাদের সাথে কাজ করতে হবে। প্রথমে রিঙ্কু রাজি না হলেও পরবর্তীতে মিনতি ইন্স্যুরেন্সের টাকার লোভ দেখালে রিঙ্কু দ্রুত তাদের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। এরপর স্টিমার পরিকল্পনা অনুযায়ী রিঙ্কু বোরকা পরে কলকাতায় চলে যায়। সেখান থেকে সে দুলালের ফোন ব্যবহার করে মিনতির নাম্বারে একটা মেসেজ পাঠায়, যাতে লেখা ছিল সে আর কোনোদিন ফিরবে না। এতে পুলিশের ধারণা হবে যে দুলাল স্বেচ্ছায় নিরুদ্দেশ হয়েছে। ওদিকে স্টিমা ঘরে বসে দুলালের দেহ টুকরো টুকরো করে ফেলে। রিঙ্কু ফিরে এলে তারা তিনজন মিলে রাতের অন্ধকারে প্যাকেটগুলো শহরের বিভিন্ন জায়গায় ফেলে দিয়ে আসে। পরদিন মিনতি এসে দুলালের জন্য পুজো দিতে চাইলে স্টিমা তাকে কড়াভাবে ধমক দেয়। সে মিনতিকে শেখায় যেন সে সবাইকে বিশ্বাস করাতে সক্ষম হয় যে দুলাল বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। স্টিমার কথা মতো মিনতি দুলালের বন্ধুদের কাছে খোঁজ নেয় এবং কয়েকদিন পর থানায় গিয়ে কান্নাকাটি করে একটি ডায়েরি করে। সে পুলিশকে জানায় দুলাল তার টাকা নিয়ে রানা মাফিয়ার বাড়িতে গেছে। পুলিশ তদন্ত করে জানতে পারে রানার সাথে দুলালের আগে থেকে বিবাদ ছিল। তাই তারা ভেবে নেয় রানার ভয়েই দুলাল পালিয়েছে। তবে একজন চতুর ইন্সপেক্টর মিনতিকে সন্দেহ করতে শুরু করে। তবে ঘটনা পুরোপুরি অন্যদিকে মোড় নেয় তখন, যখন দুলালের কাটা হাতের একটা প্যাকেট জনসম্মুখে চলে আসে। আর এই কাজ অন্য কেউ না, রিঙ্কু নিজেই করেছে। সে মিনতির কাছে টাকার ভাগ চাইতে গিয়েছিল এবং সেখান থেকে সে জানতে পেরেছে ইন্স্যুরেন্সের টাকা পেতে হলে দুলাল যে মারা গেছে তার একটা প্রমাণ দরকার। কিন্তু সেই প্রমাণ তো তাদের কাছে নেই, কারণ পুলিশের কাছে দুলালকে শুধুই নিখোঁজ ডায়েরি করা হয়েছে। তাই রিঙ্কু কাউকে কিছু না জানিয়ে অত্যন্ত সুকৌশলে দুলালের শরীরের একটি অংশ এমন জায়গায় রেখে দেয় যাতে সাধারণ মানুষ খুব সহজেই সেটি দেখে ফেলে। আর ঠিক তাই হয়। সকাল হলে বিষয়টা জানাজানি হয় এবং মুহূর্তের মধ্যে পুলিশ এবং সাংবাদিকরা সেখানে ভিড় জমায় এবং সারা শহরে খবর ছড়িয়ে পড়ে যে একটি বীভৎস খুনের ঘটনা ঘটেছে। কাউকে খুন করে তার শরীর টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে রেখেছে। রিঙ্কুর এই ঝুঁকিপূর্ণ চাল শেষ পর্যন্ত তাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ, সেটা বুঝতে পারে না কেউ। টিভিতে কাটা হাতের খবর দেখে স্টিমার রানী ও মিনতি ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। মাঝরাতে পুলিশ মিনতির বাড়িতে এসে তাকে মর্গে নিয়ে যায় শনাক্তকরণের জন্য। মিনতি হাতসহ শরীরের বিভিন্ন অংশ দেখে নিশ্চিত করে যে এটা দুলালেরই হাত। কিন্তু একজন সাধারণ মানুষ কিভাবে শুধু শরীরের অংশবিশেষ দেখে নিশ্চিত হলো, তা নিয়ে ইন্সপেক্টরের মনে গভীর সন্দেহ জাগে। পুলিশ মিনতিকে রিমান্ডে নিয়ে দিনের পর দিন জিজ্ঞাসা করলেও মিনতি কোনোভাবেই মুখ খোলে না। তাই বাধ্য হয়ে পুলিশ তাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে মিনতি বাকিদের সাথে দেখা করতে আসে। তবে স্টিমা বুঝতে পারে পুলিশ তাদের খুব কাছাকাছি চলে এসেছে। তাই নিজেদের বাঁচাতে হলে কাউকেই খুনের মামলায় ফাঁসিয়ে দিতে হবে। কিন্তু এখন কাকে ফাঁসাবে সেটা নিয়ে তারা টেনশনে পড়ে যায়। এমন সময় মিনতি প্রস্তাব দেয় তারা যেন রানাকে বলির পাঠা বানায়, কারণ রানা প্রভাবশালী এবং আগে থেকেই সে পুলিশের সন্দেহের তালিকায় আছে। এমনকি রানা দুলালকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। মিনতি তখন আরও জানায় রানা প্রতি রাতেই বাড়িতে এক এক দিন এক এক মেয়ে নিয়ে সময় কাটায়, তাই তাকে ফাঁসানোটাই সহজ হবে। আর মিনতিকে রানার ব্যাপারে সকল তথ্য দিয়েছে তার এক বান্ধবী। যাই হোক, তারা চারজন এখন রানাকে ফাঁসানোর জন্য প্ল্যান করতে থাকে। এরপর তারা সিদ্ধান্ত নেয় তারা প্রথমে দুলালের কাপড় চোপড় রানার বাসায় রেখে আসবে।
তারপর তারা পুলিশকে জানিয়ে রানাকে ফাঁসিয়ে দেবে। কিন্তু তারা তো দুলালের কাপড় চোপড় আগেই জঙ্গলে পুঁতে রেখেছিল, তাই তারা সেই রাতেই জঙ্গল থেকে রক্তমাখা কাপড় চোপড় উদ্ধার করে আনে। এরপর তাদের পরিকল্পনা অনুযায়ী রানী কলগালের ছদ্মবেশে রানার বাড়িতে ঢোকে এবং কৌশলে পেছনের দরজাটা খুলে রাখে। রানী যখন রানাকে ওসবে ব্যস্ত রাখছিল, ঠিক তখনই স্টিমা ও রিঙ্কু চুপি চুপি ভেতরে ঢুকে রানার ডয়ারে দুলালের কাপড় চোপড়গুলো রাখার চেষ্টা করে। কিন্তু রানা শব্দ শুনে সন্দেহ করে আর সেখান থেকে উঠে সেই রুমে গিয়ে খোঁজাখুঁজি করে। এরপর সে যখনই তাদেরকে ধরে ফেলবে, তখনই রানী তাকে ডাক দিয়ে রোমান্টিক হয়ে কাছে আসার জন্য উৎসাহিত করে। আর তাই রানা তার দিকে আকৃষ্ট হয়ে তাকে ভেতরের রুমে নিয়ে যায়। আর সেই সুযোগে স্টিমা ও রিঙ্কু কাপড় চোপড় মানিব্যাগ আর ঘড়ি রানার ডয়ারে রেখে পালিয়ে যায়। এরপর তারা পুলিশকে আননোন নাম্বার থেকে কল করে খবরটি দেয়। আর তাই পুলিশ রানার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রমাণ পায় এবং রানাকে গ্রেপ্তার করে। রানার দীর্ঘদিনের ইমেজ ধুলোয় মিশে যায় এবং তার একমাত্র সন্তান এবং স্ত্রীর কাছে সে একদমই লজ্জিত হয়ে যায়। আর এখানে আমরা দেখতে পারি রানার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছে কিরণ মালাখেত রুকমা রায়। যাই হোক, পুলিশ রানাকে পেয়ে দুলালের কেসটির তদন্ত বন্ধ করে দেয়। এর ঠিক 1 মাস পরেই মিনতি ইন্স্যুরেন্সের মোটা অঙ্কের টাকা হাতে পায়। স্টিমা, রানী ও রিঙ্কু যখন তাদের টাকার ভাগ চায়, তখন মিনতি সবাইকে চমকে দিয়ে জানায় সে কাউকে একটা পয়সাও দেবে না। মিনতি তাদেরকে ব্ল্যাকমেল করতে থাকে। সে আড়াল থেকে স্টিমা, রিঙ্কু ও রানীর সকল কর্মকাণ্ড লুকিয়ে ভিডিও করে রেখেছিল। সেই ভিডিও দেখিয়ে সে জানায় তারা যদি টাকার ভাগ চায়, তাহলে সে এই ভিডিওটা পুলিশকে দেখিয়ে দেবে এবং এই খুনে তাদেরকেই ফাঁসাবে। এরপর মিনতি সাফ জানিয়ে দেয় মেয়ের সুন্দর ভবিষ্যতের জন্য তার সব টাকা দরকার, তাই তারা যেন এই টাকাটা তার মেয়ের আশীর্বাদ হিসেবে দিয়েছে বলে মেনে নেয়। এবং সে বলে, এই টাকার পুরোটাই আমার মেয়ের জন্য, একটা টাকাও আমি নিজের জন্য খরচ করব না। আমার স্বামীকেও তো আমার মেয়ের জন্য খালাস করেছি, আগে আমার মেয়ে, তারপর গোটা দুনিয়া। এরপর সে স্টিমাকে প্রণাম করে চলে যায়। আর মিনতির এই বিশ্বাসঘাতকতা তাদের সবাইকে একদমই স্তব্ধ করে দেয়। এদিকে মিনতি বাড়ি ফিরে মেয়ের জন্য দামি দামি উপহার নিয়ে আসে, যা দেখে তার মেয়ে অনেক খুশি হয়। এদিকে জেল থেকে রানা তার প্রভাবশালী পরিচিতদের মাধ্যমে জামিনের চেষ্টা করতে থাকে। তবে সে তখন বুঝতে পারে ওই রাতে সেই কলগালি তাকে ফাঁসিয়েছে। অন্যদিকে রিঙ্কুর পাওনাদার মনা টাকার জন্য তার বাড়িতে হানা দেয়। রিঙ্কুর কাছে কোনো টাকা নেই দেখে মনাদার ইজ্জত নষ্ট করতে চায়। তখন রিঙ্কু জানিয়ে দেয় সে টাকা পায় ম্যানেজ করেই ফেলেছিল, কিন্তু মিনতি তাদের সব টাকা একাই ভোগ করে নিয়েছে। এরপর সে মনার কাছে পুরো কাহিনী ফাঁস করে দেয়। সব কথা শুনে মনার মাথায় নতুন বুদ্ধি আসে। সে রিঙ্কুর মাধ্যমে বাকি সঙ্গীদের এক জায়গায় করে জড়ো করে। মনা জানায় তার একটা গোপন ব্যবসা আছে, আর সেটি হলো ডেড বডি গায়েব করা। বড় বড় কিলার বা প্রভাবশালীরা কাউকে খুন করে বডি গায়েব করতে হলে মনার সাহায্য নেয়। মনা যখন রিঙ্কুদের প্রস্তাব দেয় যে এখন থেকে তারা এক হয়ে বডি ডিসপোজ বা লাশ গায়েব করার কাজ করবে, তখন স্টিমা প্রথমে সরাসরি না করে দেয়। কিন্তু যখন মনা একটি লাশের জন্য 2 লাখ টাকা দেওয়ার কথা বলে, তখন টাকার লোভে তারা চারজনেই এই ভয়ঙ্কর কাজ করতে রাজি হয়ে যায়। তারা হিসেব করে দেখে 2টি লাশ গায়েব করলেই প্রত্যেকের ভাগে 1 লাখ করে টাকা আসবে, যা দিয়ে তাদের সকল অভাব অনটন দূর হয়ে যাবে। প্রথম কাজে তারা আগের মতোই লাশ টুকরো টুকরো করে পলিথিনে ভরে রানীর অটোতে করে রওনা দেয়। পথে পুলিশের তল্লাশির মুখে পড়লেও স্টিমার বুদ্ধিতে তারা বেঁচে যায়, কারণ ব্যাগের উপরে ছিল মুরগির মাংস আর নিচে লুকানো ছিল লাশের টুকরো। পুলিশ সন্দেহ করলেও প্রমাণ না থাকায় তাদেরকে ছেড়ে দেয়। এরপর তারা নদীর পাড়ে গিয়ে লাশের অংশগুলো মাছের খাবার হিসাবে ফেলে দেয়। প্রথম পেমেন্ট পাওয়ার পর তাদের আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। মিনতি তখন তার আগের আচরণের জন্য ক্ষমা চায় এবং তাদেরকে তাদের ভাগের টাকাটা ফেরত দিতে চায়। কিন্তু স্টিমা জানায় ওই টাকা আমাদের লাগবে না, ওই টাকা দিয়ে আমরা তোর মেয়েকে আশীর্বাদ করলাম। তখন মিনতি অনেক কান্না করে ক্ষমা চায় আর বলে, আমাকে তোমরা মাফ করে দাও, আমি লোভে পড়ে ভুল করেছিলাম, মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আমি সবকিছুই ভুলে গিয়েছিলাম। তখন তারাও তাকে মাফ করে দেয় আর তাদের মধ্যে আবারও সেই একতা ফিরে আসে। তবে তাদের এই সুন্দর আড্ডা এবং কথোপকথন দূর থেকে কেউ একজন গভীরভাবে পর্যবেক্ষণ করে। সে তাদেরকে মারার জন্য শক্ত হাতে প্রতিবাদ করতে চায়। টাকার নেশায় তারা একের পর এক লাশ গায়েব করতে থাকে। 3 মাস পর তারা এই কাজে বেশ প্রফেশনাল হয়ে ওঠে। এবার তারা নতুন বুদ্ধি বের করে, কবরস্থানে পুরনো কবরের নিচে নতুন লাশ দাফন করা, যেখানে কেউ খোঁজার কথা ভাববেও না।
এভাবেই তারা একের পর এক ক্লাস গায়েব করে ইনকাম করতে থাকে। স্টিমা তার উপার্জিত টাকা দিয়ে ছেলেকে কলেজের ভর্তির ব্যবস্থা করে দেয়, যা দেখে তার ছেলে বল্টু অনেক খুশি হয় এবং মায়ের প্রতি তার ভালোবাসা ফিরে আসে। অন্যদিকে রানীকে আমরা দেখতে পারি একদম ভিন্ন লোকে। এই রানী ছিল মূলত লেসবিয়ান। মেয়েদের প্রতিও তার প্রবল ঝোঁক ছিল। তার প্রিয়া নামের একটা গার্লফ্রেন্ডও আছে। তবে ইদানিং স্টিমাদের সাথে কাজ করায় প্রিয়াকে সে খুব একটা সময় দিতে পারে না। তাই প্রিয়া তার ব্যস্ততার কারণ জানতে চাইলে সে সত্যি ঘটনাটা এড়িয়ে যায়। কাজের গতি আরো বাড়ানোর জন্য স্টিমা একটা ড্রাম ভর্তি এসিড নিয়ে আসে, যাতে নিমিষেই বডি গলিয়ে ফেলা যায়। এদিকে শহরে একের পর এক মানুষ নিখোঁজ হওয়ায় পুলিশ দুশ্চিন্তায় পড়ে যায়। তারা কোনো প্রমাণই বের করতে পারছে না। তবে সেই চতুর ইন্সপেক্টর এটা নিশ্চিত ছিল যে এগুলোর পেছনে মিনতি এবং তার সঙ্গীদের হাত আছে, কারণ দুলাল নিখোঁজ হওয়ার পর থেকেই এই ঘটনাগুলো বাড়ছে। তবে তারা এতটাই সতর্ক ছিল যে পুলিশ কোনো সোর্স লাগালেও তাদেরকে ধরতে পারে না। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই ঘটনার মোড় একদমই ভয়ঙ্কর দিকে ঘুরে যায়। প্রতিদিনের মতো আজকেও রিঙ্কুদের ওয়ার্কশপে একটা বডি আসে, কিন্তু সেটি দেখে সবার রক্ত হিম হয়ে যায়। লাশটি আর কারো না, স্বয়ং তাদের বস মনার। যে মনা তাদেরকে লাশ সাপ্লাই করত, সেই মনার লাশই আজকে তাদের কাছে এসেছে। আর তখনই তারা খেয়াল করে মনার কপালে একটা চিরকুট লাগানো, যাতে লেখা, এরপর তোদের পালা। স্টিমা তখন বুঝতে পারে কেউ একজন তাদের প্রতিটি পদক্ষেপে নজর রাখছে এবং তাদের মানুষ গায়েব করার ব্যাপারটা জেনে গেছে। তাই তারা অনেক ভয় পেয়ে যায় এবং মনার দেহটি দ্রুত এসেটে গলিয়ে নেয়। এরপর তারা কিছুদিনের জন্য গা ঢাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই রহস্যময় লোকটা তাদেরকে ছায়ার মতো অনুসরণ করছিল। রিঙ্কুর কাছে হঠাৎ করে একটা পার্সেল আসে, যার ভেতরে ছিল একটা লিপস্টিক। শখের বশে সেটা ঠোঁটে লাগাতেই রিঙ্কুর ঠোঁট কেটে যায়, কারণ তার ভেতরে ব্লেড লাগানো ছিল। শুধু তাই নয়, ওয়াশরুমের কল ছাড়লে সেখান থেকে রক্ত মেশানো পানি বের হতে থাকে। এরপর সে দেখতে পায় মুহূর্তের মধ্যে তার তিল তিল করে গড়ে তোলা সোশ্যাল মিডিয়ার প্রোফাইল হ্যাক করে ডিলিট করে দেওয়া হয়েছে। রিঙ্কু দিশেহারা হয়ে বাকিদেরকে সব ঘটনা খুলে বললে স্টিমার সতর্ক করে বলে দেয় যে তাদের উপর বড় কোনো হামলা হতে যাচ্ছে। ঠিক তখনই স্টিমার কাছে হসপিটাল থেকে ফোন আসে। সে জানতে পারে তার ছেলে বল্টু ড্রাগস রাখার দায়ে কলেজ থেকে বহিষ্কার হয়েছে এবং সেই কষ্টে সে আত্মহত্যার চেষ্টা করেছে। বল্টু বারবার দাবি করে সেসব করেনি, তাকে ফাঁসানো হয়েছে। আর স্টিমাও তখন বুঝতে পারে তাদের অপকর্মের জন্যই এই সব হচ্ছে। তাই সে অনেক মন খারাপ করে। বাকিরা যখন তাকে সান্ত্বনা দিচ্ছিল, ঠিক তখনই সবার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে। 25 লাখ টাকা না দিলে তাদের সন্তানদেরকে মেরে কুকুর দিয়ে খাওয়ানো হবে। সন্তানদের জীবনের মায়ায় তারা সবাই নিজেদের জমানো টাকা এক জায়গায় করে 25 লাখ টাকা জড়ো করে। ব্ল্যাকমেলারের কথা মতো রেল লাইনের পাশে ব্যাগটি রেখে তারা চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরই দেখা যায় ব্যাগটি যে লোকটি তুলে নিয়েছে সে আসলেই আর কেউ না, রানীর গার্লফ্রেন্ড প্রিয়া। রানী আসলেই বল্টুর অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিল এবং নিজের ছেলেকে নিয়ে পালানোর জন্য এই ব্ল্যাকমেলে নাটকটি সাজিয়েছিল। প্রিয়াকে সে টাকা নিয়ে কলকাতা পাঠিয়ে দেয় এবং সে নিজে পরে যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু রানীর এই আনন্দ, সুখ এবং পরিকল্পনা বেশিক্ষণ স্থায়ী হয় না। বাড়ি ফেরার পথে সে দেখে পুরো মহল্লার দেওয়ালে তার আর প্রিয়ার গোপন ছবি পোস্টার হিসাবে লাগানো। লোকজন তাকে নিয়ে আজে বাজে মন্তব্য করতে শুরু করে। ঘরে ফিরলে তার শাশুড়ি তাকে চরম অপমান করে। নিজেদের গোপন পাপ এভাবে ফাঁস হয়ে যাওয়ায় রানী লজ্জার ভয়ে এলাকা ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেয়। রানী যখন প্রিয়াকে ফোন দেয়, তখন প্রিয়ার ফোনটি বেজে ওঠে তার নিজেরই ঘরের বাইরে। রানী সেখানে গিয়ে প্রিয়ার গলাকাটা লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই ছায়ার আড়াল থেকে সামনে আসে সে রহস্যময় ব্যক্তি। সে আর কেউ না, স্বয়ং রানা। রানী প্রাণ ভিক্ষা চেয়ে তাদের জমানো সেই 25 লাখ টাকার সব রানাকে দিতে চায়, কিন্তু রানার লক্ষ্য টাকা ছিল না, ছিল প্রতিশোধ। রানা তখন রানীর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে রানীর শাশুড়ি মারা যায় এবং রানা সেই আগুনে টাকার ব্যাগটিও ফেলে দিয়ে চলে যায়। এই রানীদের চক্রান্তে ফেঁসে জেলে যাওয়ার কারণে রানার জীবন তছনছ হয়ে গিয়েছিল। তার ছেলেকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল এবং তার বন্ধু বান্ধবটাও মুখ ফিরিয়ে নিয়েছিল। এমনকি রানার নিজের ছেলেও তার অপরাধের জন্য তাকে ঘৃণা করতে শুরু করে। এই অপমানের প্রতিশোধ নিতেই রানা একের পর এক
মনা এবং প্রিয়াকে শেষ করে দেয়। পরদিন রানী তার দলের কাছে নিজের ভুল স্বীকার করলে রিঙ্কুর সাথে তার তুমুল ঝগড়া বাঁধে। কিন্তু স্টিমা সবাইকে শান্ত করে মনে করিয়ে দেয় যে টিকে থাকতে হলে তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর মাঝেই রানা মিনতির মেয়েকে কিডন্যাপ করে এবং শর্ত দেয় যে মেয়েকে ফিরিয়ে নিতে হলে মিনতিকে এক রাত পতিতা হিসাবে কাজ করতে হবে। তবে চরম বিপদেও তারা ভেঙে না পড়ে পাল্টা চাল চালে। তারা রানার ছেলেকে কিডন্যাপ করে এবং রানাকে ভিডিও কলে হুমকি দেয়। রানা তার ছেলেকে উদ্ধারের জন্য মিনতির মেয়েকে আস্তানায় রেখে বেরিয়ে পড়ে। কিন্তু স্টিমা এবং রানী কৌশলে সে আস্তানায় হানা দিয়ে মিনতির মেয়েকে আগেই উদ্ধার করে আনে। এদিকে রানা স্টিমাদের আস্তানায় পৌঁছে মিনতি ও রিঙ্কুকে কাবু করে ফেলে এবং তাদের গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলতে চায়, যা আমরা সিনেমার একদম শুরুতে দেখেছিলাম। ঠিক তখনই সেখানে হাজির হয় রানার স্ত্রী। আর এখানে বেরিয়ে আসে এই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। মিনতি সেই রহস্যময় বন্ধুটা, অর্থাৎ যে তাকে রানার ব্যাপারে সবকিছু বলেছে এবং রানাকে ফাঁসাতে উৎসাহিত করেছে, সে আর কেউ না, সে হচ্ছে রানার স্ত্রী নিজেই। সে রানার অপরাধমূলক কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়েছিল এবং চেয়েছিল তার ছেলে যেন এমন বাবার ছায়ায় বড় না হয়। তাই তিনি নিজে মিনতিকে বুদ্ধি দিয়েছিল রানাকে ফাঁসানোর জন্য। রানা তখন ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীর উপর হামলা করতে গেলে স্টিমাররা তার হাতের বাঁধন খুলে রানার উপর ঝাঁপিয়ে পড়ে। সবশেষে রানী একটা চাপাতি দিয়ে রানাকে মেরে তাদের দীর্ঘদিনের যন্ত্রণার অবসান ঘটায়। সব ঝামেলা চুকে যাওয়ার পরও তারা 25 লাখ টাকা হারানোর শোকে অনেকটাই মন খারাপ করেছিল। কিন্তু স্টিমা তখন সবাইকে অবাক করে দিয়ে আসল টাকার ব্যাগটা নিয়ে আসে। আসলে ব্ল্যাকমেইলারকে টাকা দেওয়ার দিন স্টিমা বুদ্ধি করে ব্যাগটা বদলে দিয়েছিল, তাই আসল টাকাটা তার কাছে রয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সেই টাকা চারজন নিজেদের মধ্যে ভাগ করে নেয় এবং তাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে নতুন জীবন শুরু করে। এখানেই কালীপটকা গ্যাংয়ের রোমাঞ্চকর গল্পের সমাপ্তি ঘটে। তো পুরুষ সিরিজের কাহিনী আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, যদি সম্ভব হয় অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সাবস্ক্রাইব লিস্টে রেখে দেন। আর চাইলে একটা লাইক করে দিয়েন। তো বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।